পশ্চিমবঙ্গে শেষ দফার ভোট শনিবার দিন, আর কয়েক ঘন্টা বাদে শেষ দফার ভোট শুরু হবে। ৯টি কেন্দ্রে এই ভোট গ্রহণ করা হচ্ছে। এই ৯টি কেন্দ্রের মধ্যে রয়েছে দমদম, বসিরহাট, বারাসাত, মথুরাপুর, জয়নগর, ডায়মন্ড হারবার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং যাদবপুর। আমরা দাঁড়িয়ে আছি যাদবপুর কেন্দ্রের অন্তর্গত নাকতলার একটি ভোট গ্রহণ কেন্দ্রে। এই ৯টি কেন্দ্র ছাড়াও বরানগর বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এদিন, অর্থাৎ শনিবার দিন। কি হতে পারে এই ভোটে? ৯টি আসনের ভোট গ্রহণ পর্ব চলবে। আর আমার সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গী প্রতিনিধি রাহুল গুপ্ত। রাহুল কিন্তু সমস্ত ভোট গ্রহণের প্রাককালে সব জায়গাগুলো ঘুরে দেখেছেন। কি অবস্থা তা দাঁড়াতে পারে তিনি সম্যক বলতে পারবেন। আমরা যাচ্ছি রাহুল গুপ্তর কাছে। রাহুল, কি মনে হচ্ছে এবারে ভোটে? জয়ন্তদা, রাত পোহালেই মহানগরের ভোট এবং ৯টি কেন্দ্র, যে কথা জয়ন্তদা বলছেন যে ৯টি কেন্দ্রে ভোট, তার সঙ্গে বাই ইলেকশন রয়েছে, উপ নির্বাচন রয়েছে বরানগরে। ৯টি কেন্দ্রে যদি 2019-এর নিরিখে দেখা যায় তাহলে কিন্তু ধারে ভারে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং এর পাশাপাশি বরানগরেও কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। কিন্তু সব থেকে বড় বিষয় এবারের ভোটে, মানে বিগত ছটি দফায় আমরা যেটা দেখেছি, গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সংখ্যালঘু ভোট ব্যাংক আমরা জানি পশ্চিমবঙ্গে 27% রয়েছে এবং 27% ভোটই তৃণমূলের দিকে যাবে এরকম একটা অনুমান করা হচ্ছে। তার ফলে কি তৃণমূল অ্যাডভান্টেজ পাচ্ছে বলে তোমার মনে হয়? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই জায়গায় নাকতলা উদয়ন সংঘের একটি বুথের সামনে দাঁড়িয়ে রয়েছি। যদি আমরা যদি যাদবপুরের দিকে তাকাই তাহলে সম্ভবত 21 থেকে 22% সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে। যাদবপুর কিন্তু ভীষণভাবেই আনপ্রেডিক্টেবল। তার কারণ যাদবপুরে মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদের, যাদবপুরে তিনি প্রথমবার জিতেছিলেন 1984 সালে। যাদবপুরে তিনি মালিনী ভট্টাচার্যের কাছে হেরেছিলেন। আবার এই যাদবপুরই কিন্তু হাসি ফুটিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। বুদ্ধদেব ভট্টাচার্য যাদবপুরেই হেরেছেন, সুজন চক্রবর্তীর একই ফল হয়েছে, হেরেছেন এবং জিতেছেন। এইবারের যাদবপুর আমরা যেটা দেখেছি, আমরা বিগত দিনে আপনারা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে, বাংলার পালস টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা যা প্রতিবেদন করেছি, সেটা সিপিএম বলুন কিংবা তৃণমূল কংগ্রেস বলুন, মানুষ কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়েছে। তার কারণ হচ্ছে এবার কিন্তু যাদবপুরে এবারে যাদবপুরে একটা ঘটনা ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যাদবপুরের সাংসদ যিনি ছিলেন মিমি চক্রবর্তী, তিনি সঠিকভাবে কাজ করেননি, যে কারণে তিনি বলেছেন সায়নীকে আপনারা ভোট দিন, সায়নীকে ভোট দিলে সায়নী আপনাদের জন্য পাশে দাঁড়াবে এবং কাজ করবে। এবং গতকাল আমরা যে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদযাত্রা ছিল, সেখানে মানুষের ঢল দেখেছি সায়নীর সঙ্গে। কি মনে হচ্ছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা এবার? সায়নী রয়েছেন, অনির্বাণ গাঙ্গুলি রয়েছেন বিজেপির, এবং সৃজন ভট্টাচার্য। খুব গুরুত্বপূর্ণ বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে বলেছেন যে সায়নী কাজ করবে এবং সায়নী ভালো ঝগড়া করতে পারে, তিনি কোট আনকোট এই শব্দটাও তিনি বলেছেন। এবং এইবার যাদবপুরের কিন্তু 3 জনের দিকে যদি তাকানো যায় তাহলে 3 জনই হচ্ছে পরাজিত প্রার্থী বিগত নির্বাচনগুলোতে। সেক্ষেত্রে ত্রিমুখী লড়াই, কিন্তু আরো যদি স্পেসিফিক করে বলা যায় তাহলে দ্বিমুখী লড়াই, সৃজন ভট্টাচার্য বনাম সায়নী ঘোষের। কিন্তু কোথাও মনে হচ্ছে হয়তো প্রচারের নিরিখে একেবারে জোরদার টক্কর, কিন্তু শেষ হাসি হাসতে কে পারবে, সৃজন কি সায়নী? কিন্তু মানুষের ভাইবস দেখে যা মনে হচ্ছে খানিকটা হলেও এগিয়ে রয়েছে সায়নী ঘোষ এগিয়ে রয়েছেন। অর্থাৎ যাদবপুরে কেন্দ্রের এটাই ফল যে সৃজন ভট্টাচার্য খুব প্রচারটা ভালো করেছেন। সৃজন ভট্টাচার্য একজন তাত্ত্বিক নেতা, এসএফআই এর থেকে উঠে এসেছেন, যদিও সৃজন পরাজিত হয়েছিলেন এর আগের বিধানসভা নির্বাচনে। কিন্তু সৃজন ভালো ফল করবেন বলে অনেকে আশা করছেন। সায়ন এবং সৃজনের মধ্যে লড়াই। এবং অনির্বাণ গঙ্গোপাধ্যায়, তিনি আনপ্রেডিক্টেবল, কারণ বারুইপুর সোনাপুর অঞ্চলে তার একটি প্রভাব রয়েছে, কিন্তু শহরে মানুষের কাছে তার প্রভাব কতটা রয়েছে তা জানা যাচ্ছে না। অজিত ডোভালের অত্যন্ত ঘনিষ্ঠ এই অনির্বাণ গাঙ্গুলি পারবেন কি না সেটি নির্ভর করবে সায়নী এবং সৃজনের ভোটের ওপর। এবং একটি কথা বলা যেতে পারে, বামেরা কতটা ভোট কাটবে এবং তার উপর কিন্তু নির্ভর করবে তৃণমূলের সাফল্য। একদম। আরেকটা কথা আমাদের না ভুলে গেলে চলবে না, ভাঙড়, যেখানে কিন্তু আইএসএফ এর শক্ত ঘাঁটি রয়েছে এবং আইএসএফ এর ওখান থেকে কিন্তু একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। সুতরাং ভাঙড় কিন্তু এইবারে খানিকটা হলো বেগ দিতে পারে। ভাঙড়ে কিন্তু বৃহস্পতিবার রাত থেকে ভাঙড়ে বোমাবাজি শুরু হয়েছে, তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে গন্ডগোল, এবং সেই গন্ডগোলে 5 জন আহত হয়েছেন। 5 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, তুমি জানো রাহুল। এই যে অবস্থা রয়েছে, এই অবস্থান থেকে কোথাও দেখে মনে হচ্ছে কলকাতা যাদবপুর কেন্দ্রে, এবারে আমরা দাঁড়িয়ে আছি যাদবপুর কেন্দ্রে একটি ভোট গ্রহণ কেন্দ্রে, আমার মনে হচ্ছে যে সরাসরি বোধহয়
যাদবপুরে সায়নী বনাম সৃজনের লড়াই। একদম যাদবপুরের সায়নী বনাম সৃজনের সরাসরি লড়াই। এবং যাদবপুর আরেকটা বিষয় হচ্ছে যে বিগত 15 বছর যদি আমরা তিনবার টার্মে তাকাই, একদিকে কবির সুমন থেকে যদি ধরি, তারপরে সুগত বসু এবং তারপরে মিমি চক্রবর্তী, যাদবপুর কিন্তু পার্মানেন্টলি 5 বছরের পর সেকেন্ড টার্মে কিন্তু আর সেই পরের বারের সাংসদকে পায়নি। মানে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রার্থী কিন্তু চেঞ্জ করেছে। সুতরাং যাদবপুরের মানুষ আমার মনে হয় এইবার তারা চাইবেন এমন একজন জনপ্রতিনিধিকে যারা তার হয়ে লোকসভায় গিয়ে কিছু কথা বলতে পারে। আমরা এবার যাদবপুর থেকে উত্তর কলকাতার দিকে যাই। উত্তর কলকাতা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস থেকে চলে যাওয়া বিজেপি প্রার্থী তাপস রায়, তার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। তুমি এটা কভার করেছো সেই অঞ্চলটা, তোমার দেখে কি মনে হয়েছে? আমার দেখে জয়ন্তদা যেটা মনে হয়েছে যে কথা আপনি বলছিলেন, হ্যাঁ সেখানে আবার প্রদীপ ভট্টাচার্য রয়েছে কংগ্রেসের, কিন্তু এটা ঠিক যে সেখানটা কিন্তু ধারে ভারে খানিকটা হলেও তাপস রায় এগিয়ে থাকছে। প্রচারে তাপস রায় এগিয়ে। সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তার একটি পদযাত্রায় বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলে আপনাদের কথা প্রতিভাত হবে সংসদে, এই কথাটা তিনি বলেছেন। কিন্তু মনে রাখতে হবে এখানে কুণাল ঘোষের একটা বড় ফ্যাক্টর কাজ করছে, এবং কুণাল ঘোষের বড় ফ্যাক্টর কাজ করছে মানে কুণাল ঘোষ কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাত্ত্বিকভাবে খুব একটা পছন্দ করছে না, এবং আমাদের সবার মনে থাকতে পারে যে কোনো একটি ক্লাবের ব্লাড ডোনেশন ক্যাম্পে কিন্তু কুণাল ঘোষ উপস্থিত ছিলেন এবং তাপস রায় উপস্থিত ছিলেন। সেখানে তিনি কিন্তু কার্যত তাপস রায় তিনি কিন্তু প্রশংসা করেছেন, কিন্তু আবার শেষ জনসভায় আমরা দেখেছি সেই ছবিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে ডেকে রীতিমতো বোঝাচ্ছেন, এবং সেই জনসভায় কিন্তু মানুষের ভিড় হয়েছে। এটা ঠিক যে সব ভিড়ই কি তৃণমূল কংগ্রেসের দিকে ভোট ব্যাংকে এফেক্ট ফেলবে সেটা বলা হয়তো খুব কঠিন, কিন্তু এটাও ঠিক যে এবারে তাপস রায়ের যে জনসভা হয়েছে এবং আমরা যতটা প্রচার করেছি, মানে এই ছবিও দেখা গেছে, আপনারা দেখেছেন প্রতিবেদনে, অনিন্দ রাউত মানে লোকাল কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, তাকে নেমেই তাকে জড়িয়ে ধরছেন, তিনিও অবাক যে কিভাবে হচ্ছে। তারপরে তিনি ডোর টু ডোর ভিজিট করেছেন। তাপস রায় ভূমিপুত্র, তিনি দীর্ঘদিনের বরানগরের। তাপস রায়ের যে অভিযোগটা রয়েছে, তাপস রায়ের অভিযোগ রয়েছে সিবিআই তার বাড়িতে যখন হানা দিয়েছিল সেই সময় তৃণমূল কংগ্রেস তার পাশে সঠিকভাবে দাঁড়ায়নি, এবং সেই অভিমান থেকে তিনি নাকি বিজেপিতে চলে গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি বিজেপিতে গেছেন এবং বিজেপিতে গিয়ে তিনি তৃণমূলের ভোট ব্যাংকের কিছুটা কি সঙ্গে নিয়ে যেতে পারবেন বলে মনে হয়? এটা মনে হয় তার কারণ অনেকেই তাপস রায়কে ব্যক্তিগতভাবে পছন্দ করেন, এক নম্বর। এবং আমরা দেখেছিলাম যদি তাপস অত্যন্ত লড়াকু ছেলে, এবং উত্তর কলকাতার বেশ কিছু কাউন্সিলর আছে তারাও কিন্তু ব্যক্তিগতভাবে তাপস রায়কে পছন্দ করেন। তারা হয়তো সামনাসামনি বলতে পারছেন না, কিন্তু পছন্দ করেন। তবে আমরা এটা নিশ্চিত, এবং এই জায়গায় খুব হাড্ডাহাড্ডি লড়াই, তবে প্রতীক একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে, এটাও ঠিক। তবে তাপস রায় এখানে কিন্তু এগিয়ে থাকছে উত্তর কলকাতায়। দমদমে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে সৌগত রায়ের সঙ্গে সিপিএম এর সুজন চক্রবর্তী, কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। সেখানে আরেকজন বিজেপির প্রার্থী রয়েছেন শিলভদ্র দত্ত, কিন্তু শিলভদ্র দত্ত খুব একটা হালে পানি পাবেন বলে মনে হচ্ছে না। প্রতীক যদি তার পিছনে খানিকটা সাথ দেয় দিতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটি গন্ডগোল রয়েছে শিলভদ্র দত্ত এবং শুভেন্দু অধিকারীর হলদিয়া জাহাজ কারখানা নিয়ে। সুতরাং সেক্ষেত্রে বিজেপি সার্বিক সাফল্য তিনি পাবেন কিনা আমাদের সন্দেহ রয়েছে। লড়াই কিন্তু সৌগত রায় বনাম ওখানে একদমই পরিষ্কারভাবে বলা যেতে পারে সুজন চক্রবর্তী, একদম ঠিক। এবং আমরা প্রচারে বেরিয়ে সেই ছবিও দেখেছি যে প্রচারের যদি নিরিখে আপনি ফ্লেক্স বলুন, ব্যানার বলুন, ফেস্টুন বলুন, সেখানে কিন্তু সৌগত রায় এবং সুজন চক্রবর্তীরই চোখে পড়েছে। শিলভদ্র দত্তের কার্যত নেই, ত্রিমুখী লড়াই ঠিক কথা, কিন্তু কার্যত নেই। এবং কোথাও একটা মনে হয় ল অফ অ্যাভারেজে হয়তো খানিকটা হলে অ্যাডভান্টেজ আছে সুজন চক্রবর্তী। আমরা দক্ষিণ কলকাতার দিকে যদি তাকাই, দক্ষিণ কলকাতায় কিন্তু অল লেডিস কন্টেস্ট, অর্থাৎ সেখানে 3 জন প্রার্থী, 3 জনই হচ্ছেন মহিলা মূল প্রার্থী যারা। মালা রায় তৃণমূল কংগ্রেসের রয়েছেন, সায়রা শাহ হালিম রয়েছেন কংগ্রেস সমর্থিত সিপিএম এর প্রার্থী, এবং তৃতীয় প্রার্থী যিনি রয়েছেন তিনি হচ্ছেন দেবশ্রী চৌধুরী। তিনি রায়গঞ্জের সাংসদ ছিলেন, কিন্তু রায়গঞ্জ থেকে তাকে সরিয়ে আনা হয়েছে। বলা হচ্ছে রায়গঞ্জে থাকলে তিনি খুব একটা ভালো করতে পারতেন না, সেই কারণে তিনি এসছেন। এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা কি মনে হয় মালা রায় এগিয়ে যাচ্ছে? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, 6 মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে জিতেছেন। গতবার 2019-এ মালা রায় 1,55,000 ভোটের ব্যবধানে জিতেছিলেন। কিন্তু যদি আমরা দক্ষিণ কলকাতার ওয়ার্ড ভিত্তিক সমীক্ষায় যাই, তাহলে 59 থেকে 60টা ওয়ার্ডে 26টা ওয়ার্ডে বিজেপি কিন্তু 2019-এ জয়ন্তদা এগিয়ে রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে খানিকটা হলেও কিন্তু একটু চিন্তিত আছেন। এবং এটাও ঠিক যে ভোট করান সাধারণত কাউন্সিলর,
কাউন্সিলররা তারা ভোট করান। বেশ কিছু ওয়ার্ড, আমি 116, 117, 118, ভবানীপুরের 70, 71, 72 এই ওয়ার্ডগুলোতে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। এবারও কিন্তু এখানে একটা সংখ্যালঘু ভোট ব্যাংক। না, একটা প্রশ্ন রয়েছে, সায়রা শাহ হালিম কটা ভোট কাটতে পারবেন? কারণ সায়রা শাহ হালিম কিন্তু ওই বালিগঞ্জ থেকে তিনি কিন্তু ভালো ভোট পাবেন বলে আশা করা যাচ্ছে, এবং সায়রা শাহ হালিম এর আগেও বিধানসভা নির্বাচনে ভালো ভোট পেয়েছিলেন, বাবুল সুপ্রিয়র প্রতিদ্বন্দ্বী ছিলেন, সেখানে সায়রা শাহ হালিম ভালো ভোট পেয়েছিলেন। সায়রা শাহ হালিম কত ভোট কাটতে পারবেন বিজেপির এবং তৃণমূল কংগ্রেসের, সেটা একটা বড় ফ্যাক্টর। তবে এটা ঠিক ধারে ভারে এগিয়ে থাকছেন মালা রায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে দক্ষিণ কলকাতা থেকে এগিয়ে থাকছেন মালা রায়। আমরা রয়েছি নাকতলার একটি ভোট গ্রহণ কেন্দ্রে, যে ভোট গ্রহণ কেন্দ্র সম্পর্কে এক্ষুনি একটু অভিযোগ জানালেন এখানকার কেন্দ্রীয় বাহিনীর এক সদস্য, যেখানে আলো নেই, পাখা নেই। আমরা জানি না সারা পশ্চিমবঙ্গের অবস্থাটা কীরকম, কিন্তু এখানকার এক কেন্দ্রীয় বাহিনীর সদস্য এক্ষুনি অভিযোগ জানালেন এবং তিনি সেক্টর অফিসারকেও জানিয়েছেন সেই বিষয়টি। আমরা সেই বিষয়ে থাকবো, কিন্তু তার আগে বলি যে 5টি দফায় আরও নির্বাচন রয়েছে 5টি জায়গায়। মথুরাপুর, জয়নগর দুটোই তৃণমূলের শক্ত ঘাঁটি, এ বিষয়ে ডায়মন্ড হারবার তো তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন, সেখানে বিজেপি কার্যত তাকে ওয়াকওভার দিচ্ছে বলা যেতে পারে, কারণ সেখানে শক্ত প্রতিদ্বন্দ্বী কেউ নেই। নৌসাদ সিদ্দিকী দাঁড়াবেন বলেছিলেন, কিন্তু নৌসাদ সিদ্দিকী শেষ পর্যন্ত দাঁড়াননি। বসিরহাট রয়েছে, বসিরহাট কিন্তু খুব ইম্পর্টেন্ট। সন্দেশখালী এবারে বসিরহাটে রয়েছে, সন্দেশখালীর রেখা পাত্র এবারে প্রতিদ্বন্দ্বী হয়েছেন, কিন্তু সেখানে তৃণমূলের যিনি প্রার্থী হাজি নুরুল, তিনি এগিয়ে যেতে পারেন বলে মনে হচ্ছে। তিনি এগিয়ে যেতে পারেন, তবে এটা প্রথম দিকে মনে করা হচ্ছিল যে রেখাপাত্র হয়তো খানিকটা হলো তিনি খুব লড়াইটা তার খুব সহজ হবে, কিন্তু শেষ মুহূর্তে এসে কিন্তু খানিকটা জোরদার টক্কর দিয়েছেন হাজি নুরুল আলিম, যার কথা আপনি বলছেন, এবং তিনি কিন্তু এগিয়ে যেতে পারেন। এবং তাকে কিন্তু তিনি এর আগেও একবার জয়ী প্রার্থী, আমি যদি ভুল না বলি, সম্ভবত 2014 হাজি নুরুল। তো এই হচ্ছে ব্যাপার। তো বসিরহাটটা কিন্তু খুব জোরদার টক্কর হবে, তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে অ্যাডভান্টেজ গোজ টু বিজেপি। এবং বারাসাত আমরা জানি যে কাকলি ঘোষ দস্তিদারের শক্ত ঘাঁটি, এবং সেখানে কাকলি ঘোষ দস্তিদার যে এগিয়ে যাবেন সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা বোধহয় রাখেন। একদম বারাসাত, কাকলি ঘোষ দস্তিদার দীর্ঘদিনের সাংসদ, তিনি পরপর জিতে আসছেন। বারাসাতে কিন্তু কাকলি ঘোষ দস্তিদারের অনেকটাই এগিয়ে থাকছেন। রাত পোহালেই 9টি আসনের ভোট পশ্চিমবঙ্গে, এবং 9টি আসনের ভোট হবার সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যাবে। 4 জুনের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, সেদিন ফলাফল ঘোষিত হবে। আমরা রয়েছি নাকতলার একটি ভোট গ্রহণ কেন্দ্রে, যে ভোট গ্রহণ কেন্দ্র সম্পর্কে আমরা একটু আগে জানিয়েছি যে অসুবিধার কথা জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনী সর্বত্র থাকবেন। রাহুলের কাছে আমার প্রশ্ন, যে কেন্দ্রীয় বাহিনী থাকবে, এর ফলে ভোটটা কি নির্বিঘ্ন হবে বলে মনে হচ্ছে? এর ফলে ভোটটা নির্বিঘ্নে হওয়া উচিত, কিন্তু এটাও ঠিক কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু নিয়ন্ত্রণ করছে লোকাল পুলিশ। কেন্দ্রীয় বাহিনী রাস্তাঘাট চেনানো বলুন বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়ন্ত্রণ করছে। একটা কিন্তু প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় বাহিনী কিন্তু অ্যারেস্ট করতে পারে না, কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দিতে পারে, কোনো জায়গায় জটলা হলে সরিয়ে দিতে পারে, অ্যারেস্ট করতে পারে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ। এখানে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছে, কার্যত বিরোধীরা প্রশ্ন তুলছে, পশ্চিমবঙ্গ পুলিশ সরকার দ্বারা নিয়ন্ত্রিত। তো সেক্ষেত্রে ভোট এখনো পর্যন্ত যা হয়েছে, বিক্ষিপ্ত কিছু ঘটনা ডেফিনেটলি হয়েছে, কিন্তু আমরা আশা করব সেই ঘটনার যেন পুনরাবৃত্তি 7ম দফায় যেন না হয়। আমরাও চাইবো 7ম দফায় যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়। পুলিশ কিন্তু স্টেট সাবজেক্ট, অর্থাৎ বলা হয়ে থাকে যে ভারতীয় সংবিধান অনুযায়ী পুলিশ হচ্ছে রাজ্যের দ্বারা নিয়ন্ত্রিত। সেক্ষেত্রে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সহায়তা করবে। এখানে আমরা দেখছি যে নাকতলার যে প্রত্যন্ত জায়গাটিতে এসছে, এখান থেকে কেন্দ্রীয় বাহিনী তারা কি কাজ করবে আমরা জানি না, কারণ তারা ইতিমধ্যেই কমপ্লেন করছে এখানে আলো নেই, পাখা নেই, বিদ্যুৎ নেই, সব কিছু মিলে পরিস্থিতি অত্যন্ত খারাপ। সেক্টর অফিসারকে তারা জানিয়েছেন সব কিছু মিলে পুলিশ নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় বাহিনীকে। এরকম একটি গলিঘুঁজি এলাকাতে কেন্দ্রীয় বাহিনী কী করতে পারবে তাই নিয়ে কিছু প্রশ্ন থেকে যায়। এইরকম অঞ্চল কিন্তু সমস্ত জায়গাতে রয়েছে, গোটা পশ্চিমবঙ্গেই রয়েছে। সুতরাং কেন্দ্রীয় বাহিনী এবং পশ্চিমবঙ্গ পুলিশ, যে পুলিশ গাইড করবে কেন্দ্রীয় বাহিনীকে, সেই পুলিশের ওপর নির্ভর করবে অনেক কিছু। আমরা সেই দিকে তাকিয়ে থাকবো 4 জুনের দিকে, তাকিয়ে থাকবো শনিবারের ভোটের দিকে, কারণ শনিবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহুল, তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।